আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করি ভালো। সো আমার পেজ বেচে যারা আছো, তোমাদেরকে আজকে আমি আইসিটি প্রথম অধ্যায় থেকে তুমি কিভাবে সৃজনশীল লিখবা এবং কি টেকনিকে লিখলে তোমাকে একজন টিচারে 10-এ 10ই দিবে। কত? 10-এ 10ই দিতে বাধ্য। যেহেতু আমি একজন আইসিটি প্রভাষক, সো আমি জানি খাতাগুলো তোমার কেমনে মূল্যায়ন করতে হয়। বোর্ড থেকে একটা নির্দেশ রয়েছে। আর অনেক স্টুডেন্টরা অযথা লিখে, অযথা লিখার কারণে সে কোনো মার্কই পায় না। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি মানে সৃজনশীল কেমনে লিখতে হয় একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। তোমরা সুন্দর করে যে কোনো সৃজনশীল লিখতে পারবা আইসিটির ক্ষেত্রে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আমি তোমাদের সামনে একটা সৃজনশীল এনেছি, দেখো। এই সৃজনশীলটা একটু তোমাকে আগে পড়তে হবে, বুঝো। এই সৃজনশীলটা আমি সরাসরি চিনে নিয়ে আসছি গাইড থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। এটা বরিশাল বোর্ড 2017-তে আসছে, আবার সরকারি একটা কলেজে আসছে 2022-এ। সো এই যে দেখো, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল। তোমাকে আগে যেটা করতে হবে, সৃজনশীলটা ভালো করে পড়বা, উদ্দীপকটা ভালো করে পড়বা। কি কি প্রশ্ন আসছে? প্রথমে আসছে রোবোটিক্স কি এবং ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এই দুইটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আজকে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য বলবো, যেগুলো অন্য অন্য যে কোনো সৃজনশীল লিখতে তোমাকে হেল্প করবে। সো রোবোটিক্স কি আর হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের যে প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এই দুইটা সৃজনশীল মানে এই দুইটা প্রশ্ন উদ্দীপকের কানে কোনো সম্পর্ক নাই। আশা করি বুঝতে পারছো, ওইটার সাথে কোনো কানেক্টেড নেই। সো আমরা এই যে এই ঘ আর ঘ দেখবো কিভাবে? এই উদ্দীপক থেকে। এখন আবার উদ্দীপকটা পড়ো। দেখো, ডক্টর জামিল একজন কৃষি গবেষক। এখানে একজন ব্যক্তির কথা বলছে। তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল গড়ে তোলে। মানে ডক্টর জামিল হচ্ছে একজন কৃষি গবেষক। তার যে গবেষণার আবিষ্কৃত বীজগুলা, এগুলা ব্যবহার করে একজন চাষি আগে যা ধান চাষ করতো, মানে আগে ধরো এই অল্প ধান চাষ করতো, আর এখন বহু গুণে ধান চাষ করে। ঠিক আছে? মানে ফসল তোলে। সো অবশ্যই কোনো প্রযুক্তির মানে ভালো কিছু করেছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো। ডক্টর জামিল একদিন তার চিকিৎসক বন্ধুর নিকট, এই যে দেখো, তারপর ডক্টর জামিল কি করছে? ডক্টর জামিল একদিন তার চিকিৎসক বন্ধুর নিকট মানে বন্ধুর কাছে, এই যে দেখো, গালের আচিল অপারেশনের জন্য গেলেন। ডক্টর জামিলি আবার কি একদিন তার বন্ধুর কাছে কিসের অপারেশনের জন্য গেলেন? গালের আচিল। বলতো, আমি শর্টকাট বলেছিলাম গালের আচিল, ত্বকের কোনো কিছু থাকলেই। এটা কোন প্রযুক্তি? পরে বলতেছি। আচ্ছা দেখো, বন্ধুকে, এই যে বন্ধু তাকে, মানে এই বন্ধু কি করছে? বন্ধু তাকে স্বল্প সময়ে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। আরেকটা জিনিস দেখো, সেলসিয়াস কত থাকলেই কি ক্রায়ো সার্জারি, ঠিক না? আর রক্তপাতহীন অপারেশন এটাও কি ক্রায়ো সার্জারি। তিনি তাৎক্ষণ তাৎক্ষণিক, ঠিক আছে, তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলেন। তার মানে দেখো তো, এখানে কি কি দুইটা তথ্য বলছে। সো ডক্টর জামিল হচ্ছে একজন কৃষি গবেষক, একটা কথা। আর দ্বিতীয়, তার বন্ধুর নিকট কি করছে, মানে গালের আঁচিল যে অপারেশন করছে, এটা তৎক্ষণাৎ করে দিয়েছে। তাহলে ওই বিষয়টা কি? ওই বিষয়টা হচ্ছে ক্রায়ো সার্জারি। সো দেখো তো, মানে একটা সুন্দর একটা টপিক দিয়েছে। এখন তোমাকে কি, এখন আমরা প্রশ্নটা দেখবো যে কি বলছে। ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো। ডক্টর জামিল যে গবেষণা করছে, তার মানে ধান গবেষণা করছে। আর আমি বলেছিলাম ধান, গম, ভুট্টা, উদ্ভিদ সম্পর্কে যত কিছু গবেষণার কথা পাইবা, সবকিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে এটা কি হয়েছে? ডক্টর জামিলের গবেষণা প্রযুক্তিটা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি তোমাকে কিন্তু খাতায় দেখাবো কেমনে লিখবা। ঠিক আছে? আগে বুঝো বুঝো। এই যে স্টুডেন্টরা, হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট কেন ফেল করে জানো? তারা বুঝে না আইসিটিটা কি জিনিস। তারা ভাবে এই উদ্দীপক দেখে অযথা বানিয়েছে নিয়ে লিখলে মনে হয় আমাকে 2-3 নাম্বার পেয়ে দিবে। নো, এটা ইম্পসিবল। কি করে জানো? এটা ক্রস দিয়ে দিবে তোমাদেরকে, একটা নাম্বারও পাবে না যদি তুমি মূল কথাটা না লিখো। তারপর তার মানে এটা কি আমরা বুঝতে পারলাম যে ডক্টর জামিলের গবেষণার প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর এই যে ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির যুক্তিকতা বিশ্লেষণ পূর্বক মতামত দেওয়া আছে। এখন একটা বিষয় তোমাকে বলি। আগে তো ডক্টর জামিলের
বন্ধুর যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতিটা তো আগে তোমাকে বের করতে হবে। চিকিৎসা পদ্ধতিটার নাম কি? নাম হচ্ছে ক্রায়োসার্জারি। এখন আমরা মূল আলোচনায় যাই। তুমি সুন্দর করে কেমনে লিখবে আমি বুঝেছি। তার মানে আমরা উদ্দীপকটা তো ক্লিয়ার। উদ্দীপকটা ক্লিয়ার। ডক্টর জামিল হচ্ছে একজন মানে কৃষি গবেষক। হুম। তিনি মূলত দানের বীজ নিয়ে গবেষণা করে। ঠিক আছে? আর তার বন্ধু হচ্ছে একজন কি? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি চিকিৎসা করে রক্তপাতহীন। এই তো ২টা টপিক। এখন আমরা মূল আলোচনায় যাই। তোমরা দেখবা এরকম একটা খাতা পাইবা সুন্দর করে। হুম। এগুলো লেখবা নাম, বিষয় সবকিছু। সো তোমরা একটা কাজ করতে পারো। আমি দেখাচ্ছি কয় পৃষ্ঠা লেখবা তোমরা সৃজনশীল সহ। হুম। কয় পৃষ্ঠা লেখবা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। ধরো তোমার প্রশ্নে এটা ১ নং এ আসছে। তুমি তো লিখবা ১ নং প্রশ্নের উত্তর এই যে ১ নং একটা ডট দিবা। প্রশ্ন উত্তর। ঠিক আছে? ডট দিবা আর কিছু না। এই যেভাবে লিখছি। লিখে একটা স্টাইলিং করতে পারো। ওইটার নাম্বার দিবে না বেশি। ওইটার জন্য। মেইন কথা হচ্ছে দেখো, তুমি এই যে ১ নং উত্তরটা দিবা। তার মানে ১ নং এ কি বলতো? আমি একটু এদিকে রাখি। এই যে রোবোটিক্স। তাহলে রোবোটিক্স কি দেখো। এই যে ১ নং লেখছো তুমি আনসার টু দ্য কোয়েশ্চন। ১ নং প্রশ্নের উত্তর ধরো। এই খ নং তুমি লেখছো। এই যে রোবোটিক্স হলো, সুন্দর করে এভাবে লিখবা। রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রকৌশল মানে প্রযুক্তি। বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার, আমি তো তোমাদের শর্টকাট দিয়েছি, বিদ্যার একটি শাখা যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন, ঠিক আছে, কার্যক্রম, ব্যবহার, ক্ষেত্র ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করা হয়। মানে কি বলছে? রোবোটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে রোবটের দিকশা মানে আহ মানে যাবতীয় যে কার্যক্রম আছে সেগুলোকে আলোচনা করা হয়। মূলত একটা রোবট কেমনে তৈরি করব, কিভাবে চালাবে, এগুলা। তার মানে আমি তোমাদের কিন্তু সংজ্ঞাটা দিয়েছি। আমি এখন তোমাকে মূল্যায়ন করে বুঝাবো যে এই যে তুমি এটা লেখছো তোমাকে কি একে ১ দিবে? যদি কোনো ভুল না হয়, কি বলছে? যদি এখানে কোনো ভুল না হয়, তুমি তো এভাবে লিখছো। দেখো আমি একটা স্টাইলিং ব্যবহার করছি। তুমি এভাবে ব্যবহার করতে পারো। যেকোনো একটা স্টাইলিং ব্যবহার করবা। তাহলে টিচারে কি তোমাকে বেশি মূল্যায়ন করতে বাধ্য। দেখো তো কত সুন্দর হয়েছে। তোমার লিখা যেমনই থাকুক, হুম, লিখা ধরো তোমার অনেক খারাপ। বাট তুমি ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখতে পারছো এবং গুছিয়ে সুন্দর করে লিখতে পারছো। দেখো তার মানে আমার একটা পৃষ্ঠায় দেখো আমি এটা লিখলাম প্রথম জ্ঞানমূলক। এই যে আমার কিন্তু এটা শেষ। হ্যাঁ, ওইটা কিন্তু আমাকে একে ১ দিবে যদি বানান হয় সবকিছু হয় একে ১ দিয়ে দিবে। আচ্ছা, তারপর দেখো ২য় নং প্রশ্ন কি বলছে? এই যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করে। এখানে তোমাদের অনেক কিছু বোঝার আছে, একটু বুঝো। সো এটা তুমি এখান থেকে শুরু করলা আর এখানে একটু স্পেস দিলা। হুম, এখানে কিন্তু একটু স্পেস দিয়েছে দেখছো। অনেকে কি একদম মিশিয়ে লিখে ফেলে। না, এই কাজ করিও না। কারণ সরকারে তোমার কি করবে, খাতা দেবে, তুমি কেন এত কিপটামি করবা? সো একটু স্পেস দিবা। স্পেস দিলে বিষয়টা হচ্ছে কি দেখো, টিচার যখন তোমার খাতাটা দেখবে সে কিন্তু সুন্দর করে মূল্যায়ন করার জন্য মানে উপযোগী হবে তুমি। কারণ কি জানো, এলোমেলো লেখলে টিচার যখন খাতাগুলো দেখে তখন দেখে গেছে তোমার খাতাগুলো এলোমেলো থাকলে তিনি কিন্তু প্রশ্ন খুঁজে নিতে অনেক সমস্যা হয়। উত্তরগুলা খুঁজে বের করার জন্য অনেক সমস্যা হয়। সো এই কারণে তোমরা একটু স্পেস দিয়ে লিখবা। এটার কারণটা হচ্ছে এটা। আচ্ছা, তারপর আমরা এখন মূল আলোচনায় যাই। মূল আলোচনাটা হচ্ছে এই যে ব্যক্তি শনাক্তকরণ, এটা কি লিখবা? এখন অনেকেই ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করা বলছে। এটা বানিয়ে চানিয়ে লিখবা। লিখলে মানে 0 পাবা। কিভাবে লিখতে হবে? এই ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো। যে বলছে ব্যক্তি শনাক্তকরণ কোন প্রযুক্তি, তোমাকে আগে এটা বের করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের জন্য। কি বলছি? ব্যক্তি শনাক্তকরণ কোন প্রযুক্তি বলো তো? আচ্ছা, তোমাকে তো এটা বুঝতে হবে। ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। কি? বায়োমেট্রিক্স। এই যে একটা টপিকস ধরতে পারছো যে এই প্রযুক্তিটা আসছে মূলত বায়োমেট্রিক্স থেকে। কারণ আমি বলেছিলাম তোমাদেরকে ব্যক্তি শনাক্তকরণ থাকলেই এটা মনে রাখবে কোন প্রযুক্তি, বায়োমেট্রিক্স পদ্ধতি। সো তোমাকে ২ নং দিয়ে আগে এই টপিকসটা লিখতে হবে যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। তার মানে এই টপিকসটা তো আমরা ধরতে পারলাম। দ্বিতীয় স্টেপে তোমার কাজ হচ্ছে এই লাইনটা লিখবা। লিখার পর একটা কাজ করতে হবে। আমি এখানে লিখি নাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। কাজটা কি দেখো, বিভিন্ন ধরনের কালারিং পেন ব্যবহার করবা। ঠিক আছে? যেমন নীল, সবুজ, লাল, চারা যে কোনো কালারিং পেন ব্যবহার করো, কোনো প্রবলেম নেই।
আমি পাবেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কোর্সে যারা এত সুন্দর করে আমি যেভাবে বলছি এভাবে লিখবা। অন্যদের কোনো কিছু দেখার দরকার নেই যে লাল কালি বা লাল কালি ছাড়া অন্য কালি ব্যবহার করলে মনে হয় তোমাকে নাম্বার দিবে না। মানে কোনগুলা টাইটেল গুলা লেখার জন্য এই যে আমি একটু লিখছি কালারিং পেন দিয়ে। সো আমি যেটা বলবো, এই যে এটা তো যে তুমি ধরছো, এটা কি বায়োমেট্রিক্স, তো এটা কি ইনভার্টেড কমা দিবা। এই যে দেখো, দেখছো ইনভার্টেড কমা দিচ্ছে। স্যারে তোমারটাকে দেখবে যে ও মূল টপিক্সটা লিখছে কিনা, অথবা তুমি আন্ডারলাইন করবা, যেকোনো একটা করবা, হয় ইনভার্টেড কমা দেবা না হয় আন্ডারলাইন করবা। আশা করি বুঝতে পারছো। সো ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা হচ্ছে কি, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে একটা টপিকস তুমি লিখলা, লিখার পর এই বায়োমেট্রিক্স তো তুমি ধরতে পারছো, এই বায়োমেট্রিক্স এর দ্বিতীয় স্টেপে যাবা। এখন একটু স্পেস দিয়ে নিচে আসবা, নিচে এসে বায়োমেট্রিক্স এর সংজ্ঞাটা দিবা আগে। মানে কি বায়োমেট্রিক্স কাকে বলে। এই যে দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রকৌশল প্রযুক্তি, যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, ঠিক আছে, বৈশিষ্ট্য, তারপর গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি ধারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়। এটা হচ্ছে বায়োমেট্রিক্স। হ্যাঁ, এখন তুমি কি করবা, বায়োমেট্রিক সম্পর্কে এক থেকে মানে প্রথমে সংজ্ঞাটা দিবা, দেওয়ার পর এক থেকে দুইটা লাইন লিখে দিলা। আর কোনো কাজ নেই তোমার, 100% তোমাকে 2 দিবে এখানে। তাহলে দেখো তো, এখন আমি বলি, অনেক স্টুডেন্টরা কি করে জানো, যে স্যার আমি কি এক পৃষ্ঠায় লিখবো, নাকি এদিকে তো আমার জায়গা আছে অনেক, হ্যাঁ, মানে এদিকে তো আমার অনেক স্থান আছে, এখন আমি কি এখান থেকে ঘন লিখে দিব। এই যে দেখো, ধরো ঘন এভাবে, আমি কি এখান থেকে উত্তর লিখবো, উত্তর এভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলা লেখার কোনো দরকার নেই। আমি কি উত্তর লিখেছি? লিখি না, আমি জাস্ট লিখছি কি টপিকস গুলো। অনেকে এটা করে। মূল আলোচনায় আসি, সবাই কিন্তু গণন এখান থেকে শুরু করবে। সবাই শুরু করলেও আমার কোর্সে যারা ভর্তি আছো, আমি টেকনিক্যালি তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা কোনোদিন এখান থেকে শুরু করিও না। কথা বুঝছো? এবং এখানে যদি শুধু এতটুক জায়গা না, আরো যদি জায়গা বাকি থাকে, দুইটা প্রশ্ন এখানে তুমি বলে দিলা, আর এদিকে জায়গা এতটুক, তুমি কি করবা, মানে এদিকের জায়গাটা পড়ে থাক সরকারের কথা, এইদিকের আর যাওয়ার দরকার নেই তোমার, তুমি চলে যাবা অপর পৃষ্ঠায়। কোথায় যাবা? অপর পৃষ্ঠায়। এই যে অপর পৃষ্ঠায়, দেখছো আমি কতটুকু জায়গা রাখছি। এই জায়গা রাখার মানে কি স্যার? জায়গা রাখার মানে, টিচারে যখন তোমার খাতাটা দেখবে যে সুন্দর করে সে তো ভালো করে লিখতে পারছে, এবং তার খাতাটা পরিপাটি রয়েছে, একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক আছে, সে পড়াশোনাটা এটা বুঝে, তাহলে আমি তোমাকে কি বললাম, এদিকে এই পৃষ্ঠায় দুইটা প্রশ্ন লেখার পর যতটুকু জায়গা বাকি থাকে এগুলো একদম রেখে আসবা। এই এখানে আর 3 নং প্রশ্ন শুরু করার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে ঘনকটা লিখবো, এইটা লেখারও একটা টেকনিক আছে। তুমি যে লিখবা এটা ঘনক। এখন এই যে বলছিলাম, এই গতে কি বলছে তোমার তো আগে জানতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি। এই ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, আগে তোমাকে কোন ধরনের প্রযুক্তি এটা ধরতে হবে, তাহলে তোমাকে নাম্বার দিবে। তাহলে দেখো আমি কি লিখলাম, এই যে দেখো আমি স্টাইল ব্যবহার করছি, দেখাচ্ছি, গণক দিলাম। উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এই পর্যন্ত যে জাস্ট দেখো, এই যে কোন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাকে তুমি কি করবা, জাস্ট একটা ইনভার্টেড কমা দিয়ে দিবে। কি বলছি, মেইন টপিক্সটা, এই টপিক্সটার জন্য তোমাকে স্যার 1 নাম্বার দেবে। তার মানে এখান থেকে ইনি শেষ। এখন এই যে দেখো, ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, জাস্ট এই যে তুমি লিখতে পারছো কোন ধরনের প্রযুক্তি, এইটার কারণে শিক্ষক তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লেখার কারণে তোমাকে নাম্বার দিতে বাধ্য, কারণ এটার এক কথায় উত্তর হয়ে গেছে। এখন অনেকে দেখবে এটা কি লিখবে, আমি একটু বুঝাই। আমি যখন বিভিন্ন স্টুডেন্টদের খাতা দেখি, বোর্ড খাতাগুলো আমরা দেখি, এত হাসি পাই। ডক্টর জামিলের গবেষণায় প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো, কি লিখে, উদ্দীপকে ডক্টর জামিলের প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। ডক্টর জামিল একজন গবেষক, তিনি ধান উৎপাদনে ভালো কিছু বীজ প্রদান করে। এই যে এখান থেকে শুরু করে অযথা কাহিনী যে লেখা শুরু করে, তখন পড়তে পড়তে আর ভালো লাগে না, কিন্তু সে তো আসল টপিক ছিল এখানে। তারপর
সে তার গ্রামের কিছু কথা লিখে, মানে কি বলবো, অযথা এগুলা লিখে একদম 2 পৃষ্ঠা ভরে ফেলে। তাহলে কি সে কি মূল কথা লিখছে? তোমাকে বলছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তুমি বলতেছো আমার বাবার নাম ইমুক, দাদার নাম ইমুক, ঠিক আছে, আমার গোষ্ঠী এটা, আমার একটা বড় ভাই আছে এসপি, হ্যাঁ, আমার একটা বড় এই ছোট ভাই উকিল। এগুলা এগুলা বলতে বলতে তোমার সবশেষ বাদ তোমার নামটাই বলো নাই। তাহলে কি তোমার কি শিক্ষকের নাম্বার দিবে? বলো। এই কাহিনীগুলা করে, আর এই কাহিনীগুলা থেকে বাঁচানোর জন্য ফারাদ স্যারের কোর্সে যারা ভর্তি হয়েছে, আজকে থেকে যে কোনো সৃজনশীল সুন্দর করে লিখবা, সাথে করে আইসিটি বিশেষ করে অযথা লিখলে কোনো নাম্বার দেয় না। আইসিটি এটা হচ্ছে মানে বিজ্ঞানের মতো, যারা সায়েন্সে পড়ছো আগে বুঝছো, যা বা সায়েন্সে যারা পড়তেছো এখন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে উদ্দীপকের গবেষণার যে প্রযুক্তিটা এটা আগে লিখবা তুমি। তাহলে কিভাবে লিখবা? এই যে আমি দেখো কেমনে লিখছি। উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যেহেতু ক্লিকার কারণে মানে মেইন টপিকটা যে ধরতে পারছো, এই ধরার কারণে এইটা থেকে তোমাকে 1 নাম্বার দিবে স্যার। এটা তো 3 নাম্বার, ঠিক না? 1 নাম্বার দিবে জাস্ট এটা ধরার জন্য। এরপরে তুমি কি করবা, জাস্ট আমার একটু কাহিনীটা বুঝো। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে দেখো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা আগে লিখবা। কি লিখবা? সংজ্ঞা। এই যে দেখো, জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া, এই যে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি কৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে যেমনি পারো সংজ্ঞাটা জাস্ট লিখবা, সংজ্ঞাটা এটার সাথে সাথে। সংজ্ঞা মানে কি, কাকে বলে আর কি। আর আমি বলছিলাম যে ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, সংজ্ঞাটা লিখছো। সংজ্ঞা লেখার পর তুমি এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখন দেখো মানে সৃজনশীল যে বানিয়ে লেখা যা, এটা তো তোমাকে কৌশলটা জানতে হবে। আজকেও তোমাদেরকে আমি সৃজনশীল বানিয়ে লেখার একটা কৌশল বলে দিচ্ছি। তুমি বলো তো এই প্রযুক্তিটা মানে কোন ধরনের প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। এখন পরবর্তীতে তুমি এই যেটা লিখছো, এটা ধরছো, ধরার পর তুমি এখানে সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞাটা লিখে দ্বিতীয় স্টেপে কি লিখবা জানো? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কে বিষয়বস্তু একটু লাগবা। এখানে আর রোবোটিক্স বা ক্রায়োসার্জারি আনলে কিন্তু হবে না। তার মানে টেকনিকটা হচ্ছে এরকম যে এই টপিকসও তো পাইছো তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। সো এই উত্তরে শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর 14 গোষ্ঠী লিখতে পারবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহৃত, এর সুবিধা অসুবিধা, এর সুফল কুফল। আশা করি বুঝতে পারছো কি বলছি, বুঝছো? মানে তুমি যাকে পাইবা এর 14 গোষ্ঠী লিখবা। এখানে তো আমরা পাইছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কে যত কিছু আছে আমি তোমাদেরকে লেকচার দিয়েছিলাম, সব কিছু লিখবা এখানে। এখানে যদি ক্রায়ো সার্জারি আনো তাহলে আর হবে না, ভিন্ন ধর্মী হয়ে গেছে। এটা হচ্ছে বার্নিয়ার লেখার টেকনিক, ঠিক আছে? যদি তুমি এখানে পাইতা এই প্রযুক্তিটির নাম যে রোবোটিক্স, তখন কিন্তু রোবট সম্পর্কে লেখতা এখানে, তখন আর ক্রায়ো সার্জারি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং লেখলে হবে না। বুঝছো কি, ক্লিয়ার হয়েছো কি? তাহলে দেখো দ্বিতীয় টপিকস আমি কি লিখছি, দ্বিতীয় টপিকস লিখছি এটা সম্পর্কে আর একটু তথ্য দেখছো। এই যে দেখো প্রথম আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি। এরপরে তৃতীয় স্টেপে আমি দেখো আরেকটা স্টার চিহ্ন দিয়েছি, এখানে অনেক কালারিং পেন ব্যবহার করতে পারবা তোমরা, ঠিক আছে? এটার একটা ইংরেজি শব্দ আছে, ঠিক না? এটার একটা কি ইংরেজি শব্দ আছে, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, এটা হচ্ছে শস্য, এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটাকে বলা হয় কি জিএমও। এই যে দেখো তো জিএমও কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই যেটা সংজ্ঞাটা দিলা ইংলিশে কিছু, কারণ এই এগুলো দেখে তোমাকে স্যারে বেশি নাম্বার দিতে বাধ্য। স্যারে কি ভাববে যে ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সবকিছু জানে, যে কোনো কিছু ইংলিশ ব্যবহার করবা। আর এই ইংলিশটা তো আমি তোমাদেরকে শিখেছি পুনরূপ, জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম হচ্ছে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তারপর এটা সম্পর্কে আর একটু কিছু লিখলাম। এই যে আমি কি বলতেছি, সবকিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার মানে টপিকসটা সম্পর্কে তোমাকে তো ধারণা নিতে হবে। এগুলো কিন্তু সবকিছু নিজের থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর দেখো এই যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদনের লক্ষ্য 4টি। কয়টি? এটা উৎপাদনের লক্ষ্য আছে কিন্তু 4টি। কয়টা? 4টি লক্ষ্য আছে এটার। এই যে সর্বশেষ এই 4টিতে আসলাম। আচ্ছা, তারপর অপর পৃষ্ঠা চলে যাবো এবার। অপর পৃষ্ঠা চলে যাওয়ার পর দেখো এই যে লক্ষ্য হচ্ছে 4টা, এই 4টাকে এখানে একটু আন্ডারলাইন করতে পারো। এই 4টা লক্ষ্য এবার আমরা লিখে দেখাবো। এইটারও আমি একটা টেকনিক ব্যবহার করছি, দেখো এই যে 1 2 3 4 লেখার পর দেখছো এভাবে এগুলো কেমনে বানাই বা দেখছো। প্রথমে একটা
ডট দিবা, তারপর একটা বৃত্ত লিখবা, শেষে একটা টান দিবা। এগুলো কিন্তু আমি কালারিং পেন ব্যবহার করছি। এই 4টা তথ্য তুমি ফুটিয়ে ফুটিয়ে লিখবা। এই যে পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্য শস্যকে রক্ষা করে, ঠিক আছে? শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, ঠিক আছে? শস্যের এই যে গুণগত মান বৃদ্ধি করা মানে কি বাড়ানো, ঠিক আছে? আচ্ছা, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত মানে বারবার ত্বরান্বিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই যে 4টা টপিক তুমি লেখলা, দেখো তো একটা সিস্টেম হয়েছে না? টিচার যখন এভাবে দেখবে, আর এই যে অনেকে আছে কি একদম লাইন টু লাইন একটার পরে আরেকটা, মানে একটার পিছন দিয়ে আরেকটা ঢুকিয়ে দেয়, জাস্ট এগুলা লিখলে আর কোনো লাভ নেই, টেকনিকে লিখতে হবে। সর্বশেষ তুমি লেখলা, তখন আরেকটা কি করলা, টপিকস ব্যবহার করলা, লেখলা, তাই পরিশেষে বলা যায় যে এখানে একটা কমা দিবা। মানে তুমি অনেক কিছু বলছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, তারপর লিখবা তাই পরিশেষে বলা যায় যে উদ্দীপকের ডক্টর জামিল এর ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমান বিশ্বে উন্নত ফসল এবং উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। জাস্ট দেখছো মূল কথা কেমনে লিখছো। এখন একটা কাহিনী বুঝো, এটা লেখার পর দেখো খাতা কতগুলা বাকি, এখানে অর্ধেক পৃষ্ঠায় বাকি। মানে ওইটা তুমি লেখছো মাত্র কত, 1.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা লিখছো। বাট এখান থেকে কি 4 নং শুরু করবা? আমি বলবো না, সরকারের কথা। এখান থেকে তুমি প্রশ্ন শুরু করিও না, চলে যাবা একদম কোথায়, এই যে এটাতে, ঠিক আছে? এই যে এটাতে, এই যে গণকে চলে যাবো, এটা দেখছো? তার মানে একটা টেকনিকের সাথে সাথে বুঝিয়ে দিই, আমরা যে 3 নংটা শুরু করছি, হ্যাঁ, এই 3 নং শুরু করার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে সরাসরি লাইভ ভিডিও করছি, বাট লাইভ ভিডিও করে সরাসরি তোমাদেরকে দিয়ে দিছি। আমরা 3 নং যে প্রশ্নটা লিখছি, তাহলে 3 নং প্রশ্নটা দেখো 1 পৃষ্ঠা লিখলাম এদিকে, এদিকে লিখার পর আবার এইদিকে আসলাম, অর্ধেকটা লিখছি, তার মানে 1.5 পৃষ্ঠা। এটা কোনো ফিক্স না, অনেকে ভাবে যে স্যার এটা কয় পৃষ্ঠা লিখবে। এটা হচ্ছে তোমার লেখা যেখানে গিয়ে শেষ হবে এখানে। অনেকের হচ্ছে 2 পৃষ্ঠা লাগতে পারে। তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো যদি অতিরিক্ত তথ্য দাও, তাহলে তো আরো বেশি লাগতে পারে, ঠিক না? আচ্ছা, এখন আমরা চলে যাব 4 নং। আমি কি বলছি, এদিকে যদি প্রশ্ন লেখার পর তোমার যদি অনেকটা তাকেও জায়গা, তখন এদিকে শুরু করিও না। কেন? টিচার যখন খাতা দেখবে, তখন তোমাকে দেখো তুমি নিজে একটু দেখো, এই যে টিচারে তোমার খাতা দেখতেছে, এই সৃজনশীলটা 2টা সৃজনশীলে 1 পৃষ্ঠায় শেষ, অপর পৃষ্ঠায় আসছে, এখান থেকে শুরু করে মূল টপিকসটা দেখছে, তোমার সুন্দর করে গুছানোগুলো দেখছে, এদিকে আসছে, এই যে এদিকে এসেই তোমাকে 3 দিয়ে দিবে। এই যে খুব সুন্দর টপিক দেখছে, তারপরে এখান থেকে আর দেখবে না, এটা বাংলা একটা, এটা হচ্ছে একটা কি মাঝপথে। মাঝপথে কেন যাবা, তুমি শুরু থেকে যাবা, এই যে গণ, ঠিক আছে? গণ গেলে এবার কাহিনীটা বুঝো। এই যে দেখো তো, ডক্টর জামিলের বন্ধু চিকিৎসা পদ্ধতি, যৌক্তিকতা, বিশ্লেষকপূর্বক মতামত দাও। এখন এখানে কি, তার মানে ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির নামটা আগে লিখতে হবে তোমাকে। তাহলে কি লিখবা, উদ্দীপকের ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির নাম, দেখছো, ক্রায়ো সার্জারি লিখে কি করবা, একটা ইনভার্টেড কমা দিবা, আর এটাকে একটা আন্ডারলাইন করতে পারো। তার মানে একটা টপিক শেষ, দেখছো? এরপরে তুমি যেটা লিখবা, এই ক্রায়ো সার্জারির সংজ্ঞাটা লিখবা। ক্রায়ো সার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে যার মাধ্যমে যা অত্যাধিক শীতল তাপমাত্রা, অত্যাধিক মানে কি অতি শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে শরীরের রোগাক্রান্ত টিস্যু বা ত্বক ঘষে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এভাবে, ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরের অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত বা অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করা হয়। যারা লিখে রাখছো তারা পারবা। সো প্রথম টপিকস হচ্ছে আমরা মেইন টপিকসটা ধরছি, দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছি আমরা ওইটার সংজ্ঞা। এখন তুমি তৃতীয় আরেকটা ধরো, এই যে স্টার দিতে পারি হবে, এটা দিয়ে ক্রায়ো সার্জারি সম্পর্কে বলছি না, 14 গোষ্ঠী লাগবা, তার বাপ কেডা, তার পিতা কেডা, তার ক্ষয় ভাই, তাদের বংশ পরিচয়, আশা করি বুঝতে পারছো। এটা লেখা শেষ করবা। মানে ক্রায়ো সার্জারি তো অনেক কিছু তত্ত্ব আছে, বিশেষ করে এই তত্ত্বটা দিবা। -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি পর্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা টপিকস কয়টা দিলাম এখানে, প্রায় টপিক দিয়েছি। প্রথম সংজ্ঞা দিবা ক্রায়ো সার্জারি, তারপর কি দিবা, ক্রায়ো সার্জারি টপিকসটা প্রথম ধরবা, তারপর কি সংজ্ঞা, তারপর ক্রায়ো সার্জারি 14 গোষ্ঠী লেখছো তুমি। এটা কিন্তু একটা টপিক দিয়ে লিখতে হবে, একটু বুঝো ভালো করে, দেখছো? তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ। পরের পৃষ্ঠা স্যার কি লিখবো আমি, দেখো, খাতা
মানে খাতায় তুমি যে পৃষ্ঠা ভরার টেকনিক আমি তোমাকে শেখাবো। পৃষ্ঠা তুমি কেমনে ভরবা, এই যে এখানে দিয়ে শেষ করলাম, পরে লিখলা ক্রায়োসার্জের প্রয়োগ ক্ষেত্র, মানে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। দেখো কি সিস্টেমে লিখছি, নিচে নিচে লিখছি, নিচে নিচে লেখার মানে কি, নিচে নিচে এটা কিন্তু আমি লম্বাভাবে এভাবে মানে এই সিস্টেমে লিখতে পারতাম একটা লাইন টু লাইন, কিন্তু এভাবে কেন লিখছি, কমা দিয়ে কিন্তু এভাবে লিখতে পারতাম, বাট এভাবে লেখার মানে হচ্ছে খাতাটাকে আমি ফুটিয়ে তোলা। দেখছো টপিকস গুলো লিখছি, সুন্দরও হয়েছে এবং আমাদের পেজও শেষ হয়েছে। এই যে বলে না যে স্যার আমার তো খাতা ভরতেছে না, আমি দেখতে পারি না, টেকনিক গুলো ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে ক্রায়ো সার্জারির প্রয়োগ ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্যবহার করি ক্রায়ো সার্জারি, আমি বলছিলাম যত ক্যান্সার আছে সকল ক্যান্সারের ক্ষেত্রে, এই যে ত্বকের ছোট টিউমার, ত্বকের ছোট টিউমারে, তারপর তিল হলে তিল, অনেকের তিল হয় না তিল, তারপর এই যে আচিল, এই যে মাত্র যে আমরা পড়ে আসছি আচিলের ক্ষেত্রে, হ্যাঁ, ত্বকের ছোট ছোট ক্যান্সার, যকৃতের ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ঠিক আছে, ফুসফুস ক্যান্সার, আশা করি বুঝতে পারছো। গিবাদেশীয় গোলযোগ, ঠিক আছে, গোলযোগ, তারপর হচ্ছে কি পাইলস হয় না অনেকের, এই যে আরো অনেক কিছু আছে, এগুলো টেকনিকটা কেমনে ব্যবহার করছি দেখছো, এদিকে আর কোনো লেখার দরকার নেই, আমাদের কিন্তু শেষ এটা দেখছো, সর্বশেষ আবার একটা তথ্য দিবা এখানে, এই যে দেখো এইভাবে বলো তো, তাই পরিশেষে বলা যায় যে, এই যে একটা কমা দিবা, দেখছো, তাই পরিশেষে মানে সর্বশেষ একটা ব্যাখ্যা দিবা এইভাবে, তাই পরিশেষে বলা যায় যে ডক্টর জামিলের বন্ধু রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি ক্রায়োসার্জারি, তোমার মতামত দিবা আর কি, এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কোনো রকম ভোগান্তিতে পড়তে হয় না, দেখছো, তাই দিন 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 এর ব্যবহার বিধি বাড়ছে, হ্যাঁ অবশ্যই বাড়ছে, তাহলে কি তোমার শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এটা কিন্তু আমাদের 2 পৃষ্ঠা হয়ে গেছে, এখানে শেষ করে দিলাম, কত পৃষ্ঠা হয়েছে, প্রায় 2 পৃষ্ঠা হয়ে গেছে। এখন এই টেকনিকে যদি একটা সৃজনশীল তুমি লিখো আর এই টেকনিকগুলো ব্যবহার করো, তখন একজন টিচারে দেখো তো কি পরিমাণ নাম্বার দিবে তোমাকে। এই তো আমার টোটাল সৃজনশীল এভাবেই সে প্রত্যেকটা সৃজনশীল লিখতে হয়। তাহলে এখন দেখো তো, আমি আজকের ভিডিওটা দেখার পর তুমি কি কোনোদিন এভাবে সৃজনশীল লিখছো? যদি লিখে থাকো কমেন্ট বক্সে জানাবা, আর যদি না লিখে থাকো তাহলে অবশ্যই বলবা যে স্যার এই টেকনিক আগে বুঝি নাই, আর বুঝো না বিদায় তুমি 10-এ 10 পাও না। কত সৃজনশীলে 10-এ 10 পাও না। আচ্ছা স্যার সৃজনশীলে কি 10-এ 10 পাওয়া সম্ভব, বা 10-এ 10 কি আপনারা দেন, আপনার যে খাতা দেখেন, হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে, তাদের খাতার ডিজাইন এত সুন্দর এবং তত্ত্বগুলো এত সুন্দর করে উপস্থাপন করে, আমরা তাদেরকে 10-এ 10 দিতে বাধ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো তোমাদেরকে আমি বুঝাইলাম, প্রায় 27 মিনিট চলে যাচ্ছে। আচ্ছা ধরো এই যে সৃজনশীলটা তুমি লিখলা, 30 মিনিট করে দিই, একটু বুঝিয়ে দিই। ধরো এই যে সৃজনশীলটা আমি বুঝাইলাম, এই সৃজনশীলে কত নাম্বার দিব, এটাতে সে 1 পাবে, এই সৃজনশীলতে সে কত কত পাবে একটু দেখো, এই সৃজনশীলটা তো সে 2 পাবে 100% যদি হয়ে যায়, সংজ্ঞা মানে টপিকস আর সংজ্ঞাটা ধরতে পারছে। এই সৃজনশীলটাতে সঠিক তত্ত্বগুলা দিছে, সে 3 পেতে বাধ্য। এই সৃজনশীলটাতেও সে সঠিক তত্ত্বগুলাই দিয়েছে, যদি তার লেখাগুলো সুন্দর থাকে ওইটাতেও 4। এই সৃজনশীলটাতে কোনো টিচারে যদি খাতাটা দেখে, আমি বা অন্য যে কেউ দেখে, তাকে 10 অথবা 9 দিতে বাধ্য। কত? 10 না হয় 9, যদি তোমার লেখাটা একদম সুন্দর করে থাকে, আরো উপস্থাপন ভালো থাকে, 10-এ 10 পাওয়া, না হয় 9 100% পাবা। তাহলে চিন্তা করো, আমি নিজেও যখন আমাদের সময় 5টা সৃজনশীল ছিল, 5টায় আমি নিজেও তোমার এই 50 থেকে 48 পাইছি। কত? 48 পাইছি, কারণ আমি সুন্দর করে লিখতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদেরকে মানে 100% A+ পাওয়ার, আইসিটিতে বিশেষ করে, আইসিটিতে A+, বাকি সব ক্ষেত্রে ভালো রেজাল্ট করো। সো আমার উপদেশগুলো জাস্ট মানো, তোমরা এখন যেটা করবা, আমি তো একটা সৃজনশীল তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এভাবে তুমি প্রত্যেকটা সৃজনশীল তোমার একটা গাইড বা টেস্ট পেপার নিবা, নেওয়ার পর তুমি 10 থেকে 12টা সৃজনশীল এভাবে লেখার প্র্যাকটিস করবা, আমি যেমনি লিখছি, যে স্যারে যেমনি লিখছে, উদ্দীপকটা আগে বুঝে বুঝে পড়বা, ঠিক আছে, উদ্দীপকে কি বুঝে বুঝে সুন্দর করে পড়বা তোমরা, আশা করি বুঝতে পারছো। আর যদি এভাবে লিখতে পারো তবেই তোমাকে আইসিটিতে ফুল মার্ক দিবে, না হয় অযথাই যে আগের যে নিয়মে, প্রাচীনকালের নিয়মে মানে একদম মিশিয়ে মিশিয়ে লিখে আসছে, এগুলো লিখিও না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে।
এই লেকচারটা অনেক দিন ধরে আমি দিব দিব অপেক্ষা করছিলাম, তোমরাও আমার সময়ের ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই। তো এখন থেকে আজকে থেকে তোমরা সৃজনশীল প্র্যাকটিস করতে থাকো। শুধুমাত্র আমি এটা প্রথম অধ্যায়ের এমসি কি বললাম, প্রথম অধ্যায়ে সৃজনশীল বুঝাইলাম। প্রত্যেকটা অধ্যায়ে সৃজনশীল তুমি এই সিস্টেমেই লিখবা, আর তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউর যে লেকচারগুলো দিয়েছি, ঠিক আছে? তো এই লেকচারগুলো দেখো। তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।